মানি বা টাকা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবুও আমরা বেশিরভাগ মানুষ সারা জীবনেও সঠিক মানি ম্যানেজমেন্ট শিখে উঠতে পারি না, বা শিখলেও অনেক দেরিতে শিখি। তার ফলে আমরা টাকা পয়সার ব্যাপারে এমন অনেক ভুল করি যেগুলোর কারণে আমাদের সারা জীবন ঋণের বোঝা বইতে হয় এবং প্রতিটা মুহূর্তে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়। এমনকি মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবনে অর্থের অভাব থাকে। মানি ম্যানেজমেন্ট বা টাকা পয়সা সঠিকভাবে পরিচালনা করা এমন একটি স্কিল যেটা সময়ের সাথে সাথে শেখা এবং উন্নত করা উচিত। এমন কিছু প্রিন্সিপাল বা লেসন্স আছে যেগুলো অনুসরণ করে সঠিকভাবে মানি ম্যানেজ করা যায়, কিন্তু দুঃখের বিষয়টা হলো এই লেসন্সগুলো শিখতে মানুষ অনেক দেরি করে ফেলে। তো আজকের এই ভিডিওতে এমন 5টা গুরুত্বপূর্ণ মানি লেসন্স আলোচনা করব যেগুলো বেশিরভাগ মানুষ অনেক দেরিতে শেখে, কিন্তু আপনি এই মানি লেসন্সগুলো তাড়াতাড়ি শিখে নিজের জীবনে প্রয়োগ করতে পারলে আপনি টাকা পয়সা সংক্রান্ত ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন, যে কোনো আর্থিক সমস্যা এড়িয়ে যেতে পারবেন এবং নিজের আর্থিক অবস্থা উন্নত করতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে চলুন সেই 5টা মানি লেসন্স জেনে নেওয়া যাক। প্রথম লেসনটা হলো টাকার সঠিক ভ্যালু হলো ফ্রিডম। বেশিরভাগ মানুষ মনে করে অনেক টাকার মালিক হওয়া মানেই বিশাল বড় বাড়ি, দামি গাড়ি এবং প্রত্যেক বছর বিদেশ ভ্রমণ। কিন্তু টাকা বিশাল বড় বাড়ি, দামি গাড়ি এসবের থেকেও যে মূল্যবান জিনিসটা দিতে পারে সেটা হলো ফ্রিডম বা স্বাধীনতা। স্বাধীনতা হলো পরিণাম নিয়ে চিন্তা না করে আপনি যা চান যখন চান সেটা করার ক্ষমতা। স্বাধীনতা হলো অন্যের অধীনে কাজ না করা, অন্যের নিয়ম অনুসরণ না করা এবং যে কোনো কিছুর জন্য অন্য কারোর পারমিশনের উপর নির্ভর না করা। স্বাধীনতা হলো নিজের জীবনকে নিজে নিয়ন্ত্রণ করা, আর টাকা আপনাকে এরকম স্বাধীনতা দিতে পারে। টাকা আপনাকে আপনার পছন্দ মতো কাজ বেছে নেওয়ার সুযোগ দেবে, আপনার পছন্দের জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ দেবে, আপনার পছন্দের খাবার খাওয়ার সুযোগ দেবে, আপনার পছন্দের মানুষের সাথে সময় কাটানোর সুযোগ দেবে। টাকা আপনার স্বপ্ন পূরণে, আপনার লক্ষ্য পূরণে একটা শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে। টাকা আপনার অপছন্দের জিনিসগুলোর ক্ষেত্রে না বলার সুযোগ দেবে। টাকা থাকলে আপনি নিজের ইচ্ছা অনুসারে নিজের জীবন কাটাতে পারবেন, আর এটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কিন্তু টাকা না থাকলে নিজেকে সবসময় ডিপ্রেসড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড মনে হবে। অনেক কঠোর পরিশ্রম করেও মনে হবে নিজের জীবনের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। টাকা না থাকলে অনেক ভুল ডিসিশন নিতে বাধ্য হতে হবে। টাকা না থাকলে স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। তাই মনে রাখবেন, টাকা থাকা মানে শুধুমাত্র নামি দামি জিনিস কিনতে পারা নয়, টাকা থাকা মানে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো নিজের জীবনকে উপভোগ করা। তাই জীবনের লক্ষ্য হওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা। সো আজ থেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের কাজে লেগে পড়ুন। 2 নম্বর লেসনটা হলো আয়ের থেকে ব্যয় কম করা। এই কথাটা হয়তো আপনি অনেকবার শুনেছেন। কথাটা খুবই সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিখ্যাত সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেট থেকে শুরু করে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররাও এই একই কথা বলেন। এমনকি টাকা পয়সার উপর লেখা যত বই আছে সব বইয়ে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মোটামুটিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আয়ের থেকে খরচ কম করার বিষয়টাতেই গুরুত্ব দেওয়া হয়েছে। আয়ের চেয়ে কম ব্যয় করা এমন একটা সহজ কিন্তু শক্তিশালী নীতি যেটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জন্য খুব জরুরি। আপনি হয়তো বলবেন, সবই তো বুঝলাম, কিন্তু আয়ের থেকে বেশি ব্যয় করা কিভাবে সম্ভব? আমার আয় 100 টাকা হলে আমি কিভাবে 200 টাকা খরচ করব? বর্তমান সময় দাঁড়িয়ে আয়ের থেকে বেশি খরচ করা অনেক সহজ, কারণ বর্তমান সময়ে ক্রেডিট বা টাকা ধার পাওয়ার অনেক উপায় আছে, যেমন ক্রেডিট কার্ড, ইএমআই অর্থাৎ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট এবং বাই নাও পে লেটারের মতো অনেক স্কিম আছে। আর এইসবের কারণেই আমরা আমাদের আয়ের তুলনায় অনেক বেশি দামি জিনিস কিনছি, আর তারপর আমাদের আয়ের বেশিরভাগ অংশটাই বাড়ি, গাড়ি এবং দামি ফোনের ইনস্টলমেন্ট দিতেই চলে যাচ্ছে। আয়ের থেকে ব্যয় কম করলে আপনি অনেক আর্থিক সুযোগ সুবিধা পাবেন। প্রথমত, আপনার আয়ের চেয়ে কম ব্যয় আপনাকে যে কোনো ধরনের লোন এড়িয়ে যেতে সাহায্য করবে। ঋণ বা লোন আর্থিক সফলতার সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে অন্যতম একটা। লোন পরিশোধের ক্ষেত্রে হাই ইন্টারেস্ট দেওয়ার কারণে আপনার আয় হ্রাস পাবে, আপনার ক্রেডিট স্কোর কমে যেতে পারে, তার ফলে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল অপশনস লিমিটেড হয়ে যাবে। তাই নিজের আয়ের মধ্যে জীবনযাপন করে বর্তমানে অলরেডি আপনার যে লোন আছে সেটা দ্রুত পরিশোধ করুন এবং নতুন কোনো লোন গ্রহণ করা এড়িয়ে চলুন। আয়ের চেয়ে কম ব্যয় আপনাকে এমার্জেন্সি সিচুয়েশন অর্থাৎ জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করবে। জরুরি অবস্থা বলতে বোঝায় যেমন ধরুন মেডিকেল বিল, কার রিপেয়ারিং, হঠাৎ চাকরি চলে যাওয়া বা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো কিছু হতে পারে। আপনার যদি এই অপ্রত্যাশিত খরচগুলো কভার করার জন্য পর্যাপ্ত টাকা সঞ্চয় করা না থাকে
তাহলে আপনাকে টাকা ধার নিতে হতে পারে বা এমন অবস্থায় আপনাকে আপনার মূল্যবান সম্পদ বিক্রি করতে হতে পারে। কিন্তু যদি আপনি আপনার আয়ের সাধ্যের মধ্যে জীবনযাপন করে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন, তাহলে যে কোনো ধরনের আর্থিক ধাক্কা সামলাতে পারবেন। আপনার আয়ের থেকে কম ব্যয় আপনাকে এমন কিছু বড় ধরনের কেনাকাটার জন্য টাকা সঞ্চয় করতে সাহায্য করবে যেগুলো আপনার জীবনের কোয়ালিটি উন্নত করবে। যেমন হলিডে প্যাকেজ, ল্যাপটপ বা গাড়ি। এই ধরনের কেনাকাটার জন্য পরিকল্পনা এবং সঞ্চয় দুটোই প্রয়োজন। তাই আপনি যদি আপনার সাধ্যের মধ্যে জীবনযাপন করে প্রতি মাসে কিছু টাকা আলাদা করে রেখে সঞ্চয় করতে পারেন, তাহলে এই বড় ধরনের কেনাকাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আয়ের চেয়ে কম ব্যয় আপনাকে ওয়েলথ অর্থাৎ সম্পদ তৈরি করতে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে সহায়তা করবে। সম্পদ শুধুমাত্র আপনি কত টাকা উপার্জন করেন তা নয়, আপনি কত টাকা ধরে রাখতে পারেন এবং সেই টাকা কতগুণ বৃদ্ধি করতে পারেন, সেটাই হলো আপনার ওয়েলথ বা সম্পদ। নিজের আয়ের সাধ্যের মধ্যে খরচ করে আপনি আপনার আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যে টাকা থাকবে সেটা আপনি স্টক, বন্ড, রিয়েল এস্টেট বা ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন, যেখান থেকে আপনি সময়ের সাথে সাথে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, যার ফলে আপনি তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন বা রিটায়ারমেন্ট নেওয়ার সুযোগ পাবেন। তো বুঝতেই পারলেন আয়ের চেয়ে কম ব্যয় করা কতটা জরুরি। আয়ের চেয়ে কম ব্যয় সম্পদ সৃষ্টি এবং একটা পরিপূর্ণ জীবনযাপনের চাবিকাঠি। তাই সবসময় নিজের আয়ের চেয়ে কম ব্যয় করুন। 3 নম্বর লেসনটা হলো ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল সেট করুন। বেশিরভাগ মানুষের জীবনে কোনো নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল গোলস বা আর্থিক লক্ষ্য নেই। আপনি জানেন আপনাকে টাকা উপার্জন করতে হবে, কিন্তু আপনার চিন্তাভাবনা কি এই বিষয়ে স্পষ্ট যে আপনাকে কেন টাকা উপার্জন করতে হবে এবং ঠিক কত টাকা উপার্জন করতে হবে? সুস্পষ্ট ফাইন্যান্সিয়াল লক্ষ্য নির্ধারণের অর্থ হলো আপনি আপনার অর্থ দিয়ে কি অর্জন করতে চান এবং আপনি কিভাবে সেটা অর্জন করার প্ল্যান করছেন সেটা নির্ধারণ করা। আপনার ফাইন্যান্সিয়াল গোলস আপনাকে আপনার ব্যয় পরিচালনা করতে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে এবং ইনভেস্ট করতে সাহায্য করবে। ফাইন্যান্সিয়াল গোলসকে 3 ভাগে ভাগ করা যেতে পারে: শর্ট টার্ম গোলস, মিড টার্ম গোলস এবং লং টার্ম গোলস। শর্ট টার্ম গোলস বা স্বল্পমেয়াদী লক্ষ্য, এগুলো এমন লক্ষ্য যা আপনি 1 বছর বা তার কম সময়ের মধ্যে অর্জন করতে পারেন। যেমন একটা নতুন ল্যাপটপ কেনা, ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করা বা একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির করার জন্য আপনাকে হিসাব করতে হবে আপনার কত টাকার প্রয়োজন, আপনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনার কত সময় লাগবে। ফর এক্সাম্পল, আপনি একটা নতুন ল্যাপটপ কিনতে চান যার দাম 50,000 টাকা এবং আপনি প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করতে পারবেন, তাহলে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার 10 মাস সময় লাগবে। নেক্সট, মিড টার্ম গোলস বা মধ্যমেয়াদী লক্ষ্য। এগুলো এমন লক্ষ্য যা অর্জন করতে 1 বছরের বেশি সময় লাগে কিন্তু 5 বছরের কম সময় লাগে। যেমন বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট সঞ্চয় করা, গাড়ি কেনা বা স্বপ্নের জায়গায় ছুটি কাটাতে যাওয়া। মধ্যমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে আপনাকে আপনার আয়, ব্যয় এবং আপনার সঞ্চয় বা ইনভেস্টমেন্ট থেকে প্রত্যাশিত আয় বিবেচনা করতে হবে। যেমন ধরুন, আপনি যদি বাড়ি কেনার ডাউন পেমেন্টের জন্য 5 লাখ টাকা সঞ্চয় করতে চান এবং আপনি যদি অ্যানুয়াল 6% রেটে প্রতি মাসে 10,000 টাকা সঞ্চয় করতে পারেন, তাহলে আপনার লক্ষ্য অর্জন করতে আপনার প্রায় 4 বছর 2 মাস সময় লাগবে। নেক্সট, লং টার্ম গোলস বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। এগুলো এমন লক্ষ্য যেগুলো অর্জন করতে 5 বছরের বেশি সময় লাগে। যেমন রিটায়ারমেন্ট গ্রহণের জন্য সঞ্চয় করা, মর্গেজ পরিশোধ করা বা সন্তানদের শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করা। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে আপনাকে আপনার ভবিষ্যৎ আয়, ব্যয়, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এবং ইনভেস্টমেন্ট রিটার্ন থেকে আয়, এই সমস্ত বিষয়গুলোর পরিকল্পনা করতে হবে। আপনার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এমন কোনো সম্ভাব্য ঝুঁকি বা অনিশ্চয়তার জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে। যেমন ধরুন, আপনি যদি 1 কোটি টাকা সঞ্চয় সহ 60 বছর বয়সে অবসর নিতে চান এবং 8% অ্যানুয়াল রিটার্ন রেট সহ আপনার কাছে এখন 20 লক্ষ টাকা আছে, তাহলে অবসর নেওয়া পর্যন্ত আপনাকে প্রতি বছর প্রায় 24,000 টাকা সঞ্চয় করতে হবে। আপনি আপনার যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল গোল সেট করতে এবং ট্র্যাক করতে অনলাইন টুলস ব্যবহার করতে পারেন বা একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন। স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করা আপনাকে আর্থিক নিরাপত্তা এবং মানসিক শান্তি অর্জনে সহায়তা করবে। 4 নম্বর লেসনটা হলো বাস্তবসম্মত বাজেট তৈরি করা। বেশিরভাগ মানুষ বাজেটকে গুরুত্ব দেয় না এবং কখনোই কোনো বাজেট তৈরি করে না।
কিন্তু বাজেট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কিভাবে আপনার অর্থ ব্যয় করবেন এবং সঞ্চয় করবেন তার একটা প্ল্যান হলো বাজেট। বাজেট আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে সাহায্য করবে। লোন পরিশোধ করা হোক বা গাড়ি কেনার জন্য টাকা সঞ্চয় করা বা বাড়ি কেনা, সব ক্ষেত্রেই বাজেট ভীষণ জরুরি। কিন্তু একটা বাজেট শুধুমাত্র তখনই কাজ করে যদি বাজেটটা বাস্তবসম্মত হয় এবং আপনার প্রকৃত আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। বাস্তবসম্মত বাজেট তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে হবে। প্রথমে আপনার এক মাসের আয় এবং খরচের লিস্ট করুন। এটা করার জন্য আপনি একটা স্প্রেডশিট বা কোনো অ্যাপ বা কাগজ কলম ব্যবহার করতে পারেন। আপনার আয় হলো সেই অর্থ যা আপনি ট্যাক্স এবং সব রকম ডিডাকশনের পর হাতে পান। আর আপনার খরচ হলো যে জিনিসগুলোর জন্য আপনাকে টাকা দিতে হয়, যেমন রেন্ট অর্থাৎ ভাড়া, খাবার, নিত্য প্রয়োজনীয় খরচ যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, জল ইত্যাদি, যাতায়াত খরচ এবং বিনোদন খরচ। আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং বিভিন্ন জিনিস কেনার সময় যে রিসিপ্ট পান সেগুলো ব্যবহার করে আপনার খরচ ট্র্যাক করতে পারেন। এরপর আপনার খরচগুলোকে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ এই দুই শ্রেণীতে ভাগ করুন। স্থির খরচ হলো সেই খরচ যেগুলো প্রতি মাসে একই থাকে, যেমন বাড়ি ভাড়া বা লোন ইনস্টলমেন্ট বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর পরিবর্তনশীল খরচ হলো সেই খরচ যেগুলো আপনার প্রয়োজন এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়, যেমন মুদির খরচ, খাবার, পোশাক এবং শখের খরচ। সাধারণত স্থির খরচের জন্য প্ল্যান করা সহজ, কিন্তু পরিবর্তনশীল খরচের ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। তো এবার আপনার মোট আয় থেকে আপনার মোট ব্যয় বিয়োগ করে দেখুন উদ্বৃত্ত নাকি ঘাটতি থাকছে। যদি উদ্বৃত্ত থাকে তার মানে আপনার খরচের চেয়ে আপনার কাছে বেশি টাকা রয়েছে, যেটা ভালো ব্যাপার। কিন্তু যদি ঘাটতি দেখা দেয় তার মানে আপনি আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করেন, আর এটা মোটেও ভালো ব্যাপার নয়। টাকা উদ্বৃত্ত থাকলে তবে আপনি সেটা সঞ্চয় করুন বা ইনভেস্ট করুন বা দ্রুত কোনো লোন পরিশোধ করতে ব্যবহার করুন। আর টাকা ঘাটতি থাকলে আপনাকে আপনার খরচ কমাতে হবে বা আপনার আয় বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। অবশেষে আপনার বাজেট নিয়মিত রিভিউ করুন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করুন। আপনার আয় এবং ব্যয় সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যেমন সন্তান জন্মানো বা একটা নতুন জায়গায় শিফট করা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট। তাই পরিস্থিতি অনুযায়ী আপনাকে আপনার বাজেট আপডেট করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আপনার বাজেটে যেন আপনার বর্তমান পরিস্থিতি এবং আপনার আর্থিক লক্ষ্যগুলি সবসময় প্রতিফলিত হয়। তার সাথে নিয়মিত আপনার প্রোগ্রেস ট্র্যাক করুন এবং অ্যাচিভমেন্ট সেলিব্রেট করুন। আর এভাবে আপনার বাজেট রিয়ালিস্টিক হয়ে উঠবে। মনে রাখবেন, বাজেট মানে কিন্তু খরচের উপর অতিরিক্ত বিধিনিষেধ নয়, বরং বাজেট হলো আপনি আপনার টাকা কিভাবে কোন কাজে লাগাবেন তার একটা পরিকল্পনা। বাজেট এমন একটা টুল যা আপনাকে আপনার সাধ্যের মধ্যে জীবনযাপন করতে এবং আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলো অ্যাচিভ করতে সাহায্য করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাজেট তৈরি করা শুরু করুন। লাস্ট এবং 5 নম্বর লেসনটা হলো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা। যত তাড়াতাড়ি সম্ভব টাকা সঞ্চয় করা এবং ইনভেস্টমেন্ট শুরু করা এই কারণে জরুরি যাতে আপনি কম্পাউন্ডিংয়ের ক্ষমতা দ্বারা অনেক বেশি উপকৃত হতে পারেন এবং আপনার আর্থিক লক্ষ্যগুলো দ্রুত অর্জন করতে পারেন। কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে প্রাইমারি ইনভেস্টমেন্ট এবং সময়ের সাথে সাথে সঞ্চিত ইন্টারেস্ট উভয়ের উপরই ইন্টারেস্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি যদি বার্ষিক 10% হারে 10,000 টাকা ইনভেস্ট করেন তাহলে 1 বছর পর আপনার কাছে থাকবে 11,000 টাকা, যেখানে 10,000 টাকা আপনার ক্যাপিটাল এবং 1,000 টাকা আপনার 10,000 টাকার ইন্টারেস্ট। তো এবার আপনি যদি এই 11,000 টাকা রিইনভেস্ট অর্থাৎ পুনরায় বিনিয়োগ করেন তাহলে তার পরের বছর আপনার কাছে থাকবে 12,100 টাকা, যেখানে 11,000 টাকা আপনার প্রিন্সিপাল এবং 1,100 টাকা ইন্টারেস্ট। এক্ষেত্রে প্রথম বছর যে 1,000 টাকা ইন্টারেস্ট পেয়েছিলেন সেটাকে ক্যাপিটালের সাথে অ্যাড করা হয়েছে এবং সেটারও ইন্টারেস্ট অ্যাড হয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন টাকার পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পাবে। তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করলে সময়ের সাথে সাথে আপনার সম্পদে বিশাল পার্থক্য দেখতে পাবেন, কারণ আপনি যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন কম্পাউন্ডিংয়ের শক্তি তত বেশি কাজ করবে। যেমন ধরুন, আপনার বয়স যদি 25 বছর হয় এবং এখন থেকে যদি প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করা শুরু করেন, 10% অ্যানুয়াল রিটার্ন ধরে নিলে আপনার 65 বছর বয়সে আপনার কাছে থাকবে প্রায় 1,70,00,000 টাকা। কিন্তু আপনি যদি 35 বছর বয়সে একই পরিমাণ টাকা ইনভেস্ট করা শুরু করেন তাহলে 65 বছর বয়সে আপনার কাছে থাকবে মাত্র 49 লাখ টাকা। 1,20,00,000 টাকারও বেশি পার্থক্য। তো বুঝতেই পারলেন কেন তাড়াতাড়ি ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ। এছাড়াও তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করার আরও অনেক বেনিফিটস আছে, যেমন মার্কেটে ঘটতে পারে এমন কোনো লস বা ভুল থেকে রিকভার করার জন্য আপনার কাছে অনেক সময় থাকবে।
তাড়াতাড়ি ইনভেস্ট করা আপনাকে আরও বেশি রিস্ক নিতে সাহস যোগাবে, যার ফলে লং টার্মে হায়ার রিটার্ন পাওয়ার সুযোগ থাকবে। তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করলে আপনার কাছে তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেওয়ার, আরও বেশি ট্রাভেল করার, নিজের প্যাশনকে ফলো করার এবং নিজের পরিবারকে সাপোর্ট করার অনেক সুযোগ থাকবে। তাড়াতাড়ি ইনভেস্ট করলে ইয়ং ইনভেস্টরদের জন্য অ্যাভেলেবেল ট্যাক্স ব্রেকস অ্যান্ড ইনসেন্টিভ থেকে অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ পাবেন। তবে আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে নিজের জন্য পরিষ্কার এবং বাস্তবসম্মত আর্থিক লক্ষ্য স্থির করুন, যেমন বাড়ি কেনা, গাড়ি কেনা, রিটায়ারমেন্টের জন্য টাকা সঞ্চয় করা বা ব্যবসা শুরু করা। এরপর একটা বাজেট তৈরি করুন এবং আপনার আয় ও ব্যয় ট্র্যাক করুন, যাতে আপনি বুঝতে পারেন আপনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে এবং ইনভেস্ট করতে পারবেন। আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা, আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে চান এবং আপনার রিটার্ন এক্সপেকটেশনের উপযুক্ত এমন একটা ইনভেস্টমেন্ট অপশন বেছে নিন। ইনভেস্টমেন্টের অনেক অপশানস আছে, যেমন স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড, সোনা, রিয়েল এস্টেট ইত্যাদি। আপনার কাছে আপনার জন্য যেটা উপযুক্ত মনে হবে সেটা বেছে নিতে হবে। রিস্ক কমাতে এবং বেশি রিটার্ন পেতে সব টাকা একটা অপশানে ইনভেস্ট না করে আলাদা আলাদা অপশানে ইনভেস্ট করতে পারেন। ডিসিপ্লিনডভাবে নিয়মিত ইনভেস্ট করুন এবং খুব এমার্জেন্সি ছাড়া ম্যাচুরিটির আগে টাকা তুলে না নেওয়ার চেষ্টা করুন। ইনভেস্টমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারলে একজন কোয়ালিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানারের কাছ থেকে পরামর্শ নিন। ইনভেস্ট করার আগে জেনে বুঝে সঠিক নলেজ নিয়ে তবেই ইনভেস্ট করুন। তো আশা করি এই ভিডিওতে যে 5টা মানি লেসন্স আলোচনা করা হলো সেগুলো থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন এবং এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।